নেকলেস গল্পের একেবারে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে যে লাইনগুলো থেকে এমসিকিউ আসে এবং যে যে ইনফরমেশনগুলো এক্সট্রা করে আমাদের জানতে হবে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। চলো আমরা নেকলেস গল্পটা উপর থেকে পড়া শুরু করি। নেকলেস এটি চলতি রীতিতে লেখা একটি গল্প এবং এটার মূল লেখক ছিলেন গিদা মোফাসা আর অনুবাদক ছিলেন পূর্ণেন্দু দস্তুরি। তিনি এই বিদেশি গল্পটাকে বাংলা ভাষায় অনুবাদ করেন। তার মধ্যে এখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল, মাদাম লুইসেল, এরপরে হলো যে মিস্টার লুইসেল। এখানে এগুলা কিন্তু আমরা জানবো, এগুলা সম্পর্কে আরও বিস্তারিত জানবো, আপাতত জাস্ট এখানে তোমাদের জন্য দেওয়া। এই নেকলেস গল্পটার মূল উদ্দেশ্য যেটা, এটা তোমাদের সৃজনশীল লিখতে অনেক কাজে লাগবে। নীতি শিক্ষামূলক একটি ছোট গল্প। এই গল্পটা মূলত নীতি শিক্ষা দেয়, তোমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারবে। এর পাশাপাশি লা গলিয়াস পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। নেকলেস নামে গল্প গ্রন্থভুক্ত ছিল এই গল্পটি। আমরা আগে যে লেখক আছে, বিদেশি লেখক, ওনার সম্পর্কে একটু জেনে নিই। গিদে মোফাসা 1850 খ্রিস্টাব্দে 5 আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি রেনে আলবার্ট গে দে মুফাসা। এই নামটা তোমরা পুরোপুরি মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তার নামটা। 1876 খ্রিস্টাব্দে মোফাসা একটি নিম্ন মধ্যবিত্ত স্কুলে ভর্তি হন। এরপর তিনি প্যারিসে আইন বিষয়ে পড়াশোনা করেন। তো এর পরবর্তীতে তিনি আইন বিষয় নিয়ে পড়াশোনা করেন। নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সময় বিখ্যাত ঔপন্যাসিক গুস্তভ ফ্লোবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে। পারিবারিক বন্ধু গুস্তভ ফ্লোবেয়ার মোফাসার সাহিত্য জীবনের অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হন। মানে তিনি মোফাসাকে অনেক বেশি সাহিত্য লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করেন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতা মোফাসা সাংবাদিকতা ও সাহিত্য জগতের প্রবেশ করেন। মানে ওনার হাত ধরে মূলত তিনি লেখনী শুরু করেন এবং সাংবাদিকতায় যোগ দেন। ফ্লোবেয়ারের বাসায় মোফাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। তো এখানে তার ফ্লোবেয়ারের বাসায় যখন তিনি যেতেন, সেখানে বিভিন্ন রকম লেখকদের সাথে তার পরিচয় ঘটে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবেই তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। প্রায় 300 ছোট গল্প ও 6টি উপন্যাসের রচয়িতা তিনি। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চা জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষ তুলনায় বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি দেখা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গিদে মোফাসা 1893 খ্রিস্টাব্দে 6 জুলাই মৃত্যুবরণ করেন। অনুবাদক যে এটি বাংলায় অনুবাদ করেছেন তার পরিচয় সম্পর্কে তো আমাদের জানতে হবে নিশ্চয়ই। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া জেলার ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দে 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী, সমাজভাবুক লেখক হিসেবে খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প ও মোফাসার গল্প। তিনি 1971 খ্রিস্টাব্দে 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। গল্পটা আমরা এখন ভালো করে পড়ব, গল্পের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কেও দেখব। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। তাহলে প্রথম লাইন ছিল এটা, লাইনটা একটু দেখবে। এখানে একটা মেয়ের কথা বলছে যে খুবই সুন্দরী ছিল ও নায়িকা ক্যারেক্টার। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়। তো মেয়েটা খুবই সুন্দর ছিল, সে সবসময় ভাবতো যে তার অনেক বড় পরিবারে জন্ম হতে পারত, কিন্তু তার কেরানি একটা পরিবারে জন্মগ্রহণ করে। তাহলে তার বাবা কি ছিল? কেরানি ছিল। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। মানে সে আস্তে আস্তে যখন বড় হয় তার কোনো আনন্দ আশা ছিল না। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। তো সে কি করবে? আর অন্যদিকে যখন বিয়ে হবে না, সে কি করলো? শিক্ষা পরিষদের এক কেরানির সঙ্গে তার বিয়ে ঠিক হলো এবং সেটা সে গ্রহণ করে নিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো।
কারণ তাদের কাছে অনেক বেশি টাকা ছিল না যে সে নিজেকে অনেক বেশি মহারানীর মতো করে রাখবে, তাই সে সাধারণই থাকতো। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী, কিন্তু সে নিজেকে সবসময় অসুখী ভাবতো। তাদের কোনো জাতিবর্ণ নেই, তাদের কোনো ওইরকম ধর্ম বা কোনো ধরনের বর্ণ নেই, এবং এখানে তার যে এই যে গোষ্ঠীগত যে পরিচয় সেটাকে এখানে বোঝানো হয়েছে। কারণ জন্মের পর পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। তো ওর পরিবার যখন অনেক বেশি বড় ছিল না বা পরিবার অনেক বেশি আর্থিকভাবে সবল ছিল না, তাই সেখান থেকে তার সৌন্দর্য চর্চা এগুলো করারও কোনো ওয়ে ছিল না। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়ে হয়েও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। তো এইসব বিষয়গুলো থাকলে একজন মানুষ বা মেয়ে চাইলে এক বিশিষ্ট মেয়ে হয়ে উঠতে পারে, কিন্তু সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসজাত বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। সে সবসময় ভাবতো যে যত ধরনের দামি জিনিসপত্র আছে সেগুলোর জন্যই তার জন্ম এবং সেগুলাই সে ব্যবহার করবে। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যতীত হতো। তো তার ঘরের যে খারাপ অবস্থা তার জন্য অত খারাপও ছিল না, কিন্তু সে এত সুন্দরী তাই সে আশা করতো যে সে রানীর মতো থাকবে। তো তার জন্য সে সবসময় মন খারাপ করে থাকতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এইসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। এখানের মধ্যে যে মেয়ে ক্যারেক্টারটা, মানে আমরা যে নায়িকা সম্পর্কে বলছি মাতিলদা, তো মাতিলদা সবসময় ভাবতো যে তার যত বিলাসজাত দ্রব্য আছে সেগুলোর জন্যই তার জন্ম, এবং তার গোত্রের অন্যান্য যে মেয়েরা আছে, মানে এরকম যারা একটু গরিব, ওই রকম মেয়েরা কিন্তু এইসব বিষয় নিয়ে ভাবতো না, কিন্তু সে এগুলাতে খুব বেশি দুঃখ পেত। যে খর্বকার ব্রেটন মানে হলো কাঠমিস্ত্রি, মানে যে কাঠমিস্ত্রি এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। তো মানে সে যে এই ঘরটা তৈরি করছে, মানে যে কাঠমিস্ত্রি, তাকে দেখলেই তার থেকে কিছুটা খারাপ লাগতো। এখানের মধ্যে আমরা যদি দেখি, আমরা বিরল পাখি দেখব। ভরত পাখি নামে একটা পাখি আছে, গোলাপি কালার রং, গোলাপ। সিন নদীর কথা বলা আছে এখানে, দিন কথা আছে রবিবার, গ্রীষ্মকাল এবং রোহিত মাছ। তো এগুলো সম্পর্কেও আমরা মোটামুটি জানবো আরও। সে ভাবতো তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ এর আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, মানে সে যেখানে থাকবে সেটি থাকবে অনেক বেশি উচ্চবিলাসী, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্য। বৃত্ত মানে দাস, গৃহ মানে ঘরের দাস, কিন্তু কিছুটা মোটাসোটা। কয়জন? 2 জনের আশা করেছে সে। তারা খাটো পাজামা পরে সেই বড় আরামকে দাঁড়ায়। তো এখানে তারা বলতে কাদেরকে বোঝাচ্ছে? এই যে 2 বৃত্ত, তারা খাটো পাজামা পরবে। তারা খাটো পাজামা পরে সেই বড় আরাম কেদারায় 2টি গরম করা যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ার নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। তো সে আশা করতেছে যে তার যে বৃত্তরা আছে, মানে যে 2 জন দাস আছে, তারা খাটো পাজামা পরবে, এবং তার যে আরাম কেদারায় আছে সেটার মধ্যে যে গরম হাওয়া নিদ্রালু মানে একটু ঘুম ঘুম ভাব, এতে সে শুয়ে ঘুমাবে। সে কামনা করে একটি বৈঠকখানা। সে একটা বৈঠকখানা, মানে যেখানে আলাদা করে আড্ডা দিতে পারবে। পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, মানে দামি রেশমি পর্দার কথা বলছে। থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, মানে বিভিন্ন রকম দেখতে সুন্দর জিনিস সেখানে থাকবে, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। মানে এমন জিনিস থাকবে যেগুলো দেখে মানুষের উদ্বেগ জাগ্রত হবে এবং বারবার ওর প্রশংসা করবে। এখানের মধ্যে হলো সে পরিচিত কিছু পুরুষ থাকবে এবং তাদের জন্য একটা অন্তরঙ্গ, মানে ও বিভিন্ন ছেলেদের সাথে, অনেকটা বিদেশি মেয়েরা যেমন বয়ফ্রেন্ড রাখে ওইরকম ওরও অন্তরঙ্গ কিছু বন্ধু থাকবে। ওদের সাথে সে বিকাল 5টায় গল্পগুজব করার জন্য একটা সুসজ্জিত কক্ষ রাখবে। তো সেখানে সে নিশ্চয়ই উল্টাপাল্টা কাজই করবে। তো এরকম আর কি। তো বিষয়টা মোটামুটি ভালো না। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলের তার স্বামীর বিপরীত দিকে সে যখন সন্ধ্যা ভোজন বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় শুরুয়ার পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু চাই না। তো এখানে ও বলতেছে যে ওর স্বামী ওর সামনে, মানে টেবিল ক্লথ মানে একটা সুন্দর গোল টেবিল, যার এদিকে চেয়ারে ও বসে থাকবে, এদিকে চেয়ারে ওর স্বামী বসে থাকবে, সেখানের মধ্যে ওর স্বামী ওর প্রশংসা করবে। সন্ধ্যা ভোজনের সময় এটা একটু মনে রাখবে। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সন্ধ্যাভোজের কথা।
উজ্জ্বল্য রৌপ্যন্য পাত্রাদি মায়াময় বনভূমির মতো প্রাচীর বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির, তাহলে এখানে একটা পাখি বলছে বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়াল এর কামনা। সে অনেক বেশি সুসজ্জিত রুম চাইতো এবং যেখানে সে তার স্বামীর সাথে কথা বলতে পারবে, সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে, মানে অনেক সুন্দর সুন্দর খাবার পাত্রে তার জন্য খাবার পরিবেশিত হবে, অপূর্ব খাদ্য আর গোলাপি রং এর রোহিত মাছের টুকরা। তো সে এগুলো আশা করে যে তার জন্য এই ধরনের খাবার পরিবেশিত হবে। অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীয় হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। তো সে চাচ্ছে যে সে অনেক আরাম করে জীবন কাটাবে এবং মুরগির পাখনা খেতে খেতে সে এই ধরনের গল্পগুলো শুনবে। কিন্তু তার বিপরীতে তার স্বামীর কিন্তু এত চাহিদা ছিল না। তার স্বামী খুবই ভালো ছিল, তিনি যা থাকতেন তাতেই সন্তুষ্ট থাকতেন। তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই। তো তার কাছে ভালো মানের ফ্রক মানে কাপড় নেই এবং গহনা নেই, অনেক বেশি গহনা নেই বলতে কিছুই নেই, মানে টোটালি কিছু নাই। অথচ এইসব বস্তুই তার প্রিয়, অথচ এগুলাই তার প্রিয় জিনিস। তার ধারণা এইসবের জন্যই তার সৃষ্টি। তো সে ধারণা করে এগুলোর জন্যই তার সৃষ্টি। সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়চিকা হবার কতই না তার ইচ্ছা। সুখী হবার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়চিকা হওয়ার কতই না তার ইচ্ছা। তো সে অনেক বেশি এগুলো অর্জন করতে চায়, এটা তার ইচ্ছা। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। কনভেন্ট মানে হলো যে ব্রিটিশ পরিচালিত মহিলা স্কুল বলা যায় আর কি একরকম। সেখানে তার একটা সহপাঠী ছিল, সে খুবই ধনী ছিল। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ সে খুবই ধনী। কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। তো সে অনেক বেশি কষ্ট পেত যে সে অনেক ধনী কিন্তু আমি ধনী না। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদত। তো সে এইসবের জন্য মোটেও সুখী ছিল না, কারণ তার বান্ধবী অনেক বড় লোক, সে খুবই গরিব। এজন্য এক সন্ধ্যায় হাতে একটা বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। তো তার স্বামীর নাম ছিল মসিয়ে লুইসেল। একদিন তার স্বামী তার জন্য একটা হাতে খাম নিয়ে এলো, খুবই উল্লাসিত মানে খুশি হয়ে। সে বলল, এই যে তোমার জন্য একটা জিনিস এনেছি, মানে বউকে বলতেছে, মাতিল্লাকে বলতেছে যে তোমার জন্য একটা জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপা কার্ড বের করলো। তো সেখান থেকে ভিতর থেকে বের হলো একটা ছাপা কার্ড, তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল। তো সেখানের মধ্যে যে কথাগুলো ছিল সেটা হলো এটা: মাদাম জর্জ রেম্পুনু আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করে। তো মসিয়ে হলো যে তার স্বামীর নাম এবং মাদাম লুইসেল তো আমরা যে নায়িকা ক্যারেক্টার সম্পর্কে পড়ছি সে। তো এখানের মধ্যে 18ই জানুয়ারি কোথা থেকে জনশিক্ষা মন্ত্রী তাদেরকে তাদের ঘরে কি করলেন, জনশিক্ষা মন্ত্রী ওদের দুজনকে ওদের যে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আমন্ত্রণ করলেন। তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, মাদাম লুইসেলের মানে মনটা আরও খারাপ হয়ে গেল। যে জায়গায় ওর স্বামী ভেবেছিল সে অনেক খুশি হবে, ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো। বলতেছে যে তুমি আমাকে এটা দিয়ে কি করতে বলতেছো। কিন্তু লক্ষ্মীটি তো বউকে আদর করে বলতেছে যে লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে, আমি ভাবছিলাম এটা দিয়ে তুমি খুশি হবে, তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ। তো বলতেছে এটা একটা সুযোগ, চমৎকার এক সুযোগ। তো এ ফাঁকে তুমি চাইলে আমার সাথে বাইরে যেতে পারো। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে চিঠিটা, এটা জোগাড় করতে কষ্ট করতে হয়েছে কারণ সে ছিল একটা কেরানি। তো সাধারণত এত নিম্ন পর্যায়ের লোকদেরকে কি করে না, এগুলার জন্য আমন্ত্রণ করে না। তিনি এটা খুব কষ্ট করে তার জন্য করেছেন, তিনি এটা খুব কষ্ট করে নিয়েছেন। সবাই একখানা চায়, মানে সেখানে কাজ করা এরকম সবাই একটা চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে। কর্মচারীদের বেশি দেওয়া হয়নি, যারা কর্মচারী আছে ওদেরকে অনেক বেশি দেওয়া হয়নি। যেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে, তো সেখানে গেলে তুমি পুরোপুরি সরকারি সবাইকে দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি ধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো। তো বলতেছে আমি কি পরে যাব। সে এই সম্পর্কে কিছু ভাবেনি, মানে এটা সম্পর্কে উনি তেমন কিছু ভাবেনি, এই সম্পর্কে সে কিছু ভাবে নাই। তাই সে বিবৃতভাবে বলল, কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো
সেটা পরবে। তো বলতেছে থিয়েটারে যাওয়ার সময় তুমি যে পোশাকটা পরেছিলে সেটা পরে যাবে আর কি, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তো ওর স্বামী বলতেছে ওইটা পরলে তোমাকে খুব সুন্দর লাগে, আমার কাছেও খুব সুন্দর লাগে। তার স্ত্রীকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল, মানে সে খুবই অবাক হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটো অশ্রু তার গালের ওপর গড়িয়ে পড়লো। মাতিলদা খুবই কান্না করতেছে, মেয়েটা খুবই কান্না করতেছে যে মানে সে তাও রাজি হচ্ছে না যে এটা পরে যাব, এত সরকারি মানুষ থাকবে। সে থতমতভাবে বলল, তার স্বামী বলল কি হলো তোমার, যে তোমার কি হয়েছে আমাকে বলো। তো এখানের মধ্যে মূলত মেয়েটা চাচ্ছে যে সে অনেক বেশি সেজেগুজে যাবে, সেখানে সরকারি মহলের যে মানুষরা আছে ওর দিকেই সবাই যাতে তাকায় থাকে। তো আমরা তোমাদের যদি দ্বিতীয় পার্টটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি বাকি পার্টটা তোমাদের জন্য সুন্দর করে রেডি করব।